কিরে তন্ময়, আমি তোকে বলেছিলাম না আজকে আমরা সবাই বিজয়বাবুদের বাড়িতে যাচ্ছি? তুই তো দেখছি এখনো রেডি হসনি যে এক্ষুনি গিয়ে ভালো জামা কাপড় পরে আয়। বিজয়বাবু আমাকে ফোন করে বললো ওনারা নাকি আমাদের জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে। বাবা, আসলে আমি অন্তরা নামের একটা মেয়েকে পছন্দ করি, আমি ওকেই বিয়ে করতে চাই। তুমি প্লিজ বিজয়বাবুর মেয়ের সঙ্গে আমার বিয়েটা ক্যান্সেল করে দাও। অন্তরাকে আমি আজকে বাড়িতে আসতে বলেছি। তন্ময়ের বাবা দীপঙ্কর বাবু শহরের অন্যতম ব্যবসায়ীদের মধ্যে অন্যতম ছিল, তাই সে ঠিক করে তন্ময় কলেজ পাশ করার পরেই তাকে নিজের কোম্পানির সিইও করে দেবে, যাতে তার ছেলের সঙ্গে কোনো ভালো ব্যবসায়ী ঘরের মেয়ের বিয়ে দিতে সুবিধা হয়। কিন্তু এরই মধ্যে তন্ময় নিজে একটা মেয়েকে পছন্দ করে বসে। সেই জায়গায় দীপঙ্কর বাবু কি বলবে কিছুই বলতে পারে না। এমন সময় দরজায় কলিং বেল বেজে ওঠে। তন্ময় তাড়াতাড়ি বাড়ির দরজা খোলে। বাবা, ও হলো অন্তরা, আমার গার্লফ্রেন্ড। আমি আর অন্তরা একই কলেজে পড়াশোনা করি, আর আমার ওকে খুব পছন্দ। তাই আমরা দুজনেই চাই যে তুমি বিজয়বাবুর মেয়ের সঙ্গে আমার বিয়েটা ক্যান্সেল করো। অন্তরা আর আমি কিছুদিনের মধ্যে বিয়ে করবো বলে ঠিকও করেছি। দেখ তন্ময়, আমি তোর কথা বুঝতে পারছি, তবে তোর গার্লফ্রেন্ডকে দেখে কিন্তু খুব বড় ঘরের মেয়ে বলে মনে হচ্ছে না। সোসাইটিতে তো আমাদের একটা মান সম্মান আছে। বিজয়বাবুর মেয়েই আমাদের জন্য পারফেক্ট হবে। আমি প্রথমে তোর কথা শুনে ভেবেছিলাম তুই হয়তো কোনো ভালো ঘরের মেয়েকে পটিয়েছিস, কিন্তু এখন তো এরকম মেয়ের সঙ্গে আমি তোর বিয়ে দিতে পারবো না। আঙ্কেল, আপনি আমাকে নিয়ে কোনো চিন্তা করবেন না। আমি বড় ঘরের মেয়ে নই, তাতে কি হয়েছে? আমি বিজনেস ম্যানেজমেন্ট নিয়ে পড়ছি। আমি আমার কলেজের টপার। আমি তন্ময়কে ব্যবসায় সাহায্য করতে পারবো। আমাকে আপনার বাড়ির বউ বানালে আপনার কোনো অসুবিধা হবে না। দীপঙ্কর বাবু কি করবে কিছুই বুঝে উঠতে পারে না। অন্যদিকে তন্ময়ও ঠিক করে সে অন্তরাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবে না। তাই দীপঙ্কর বাবু তন্ময়ের কথায় রাজি হওয়া ছাড়া আর অন্য কোনো উপায় খুঁজে পায় না। কিছুক্ষণ পর অন্তরা যখন তন্ময়ের বাড়ি থেকে বেরিয়ে যায়, তখনই সে ফোনে 100টা মিস কল দেখতে পায়। অন্তরা তখনই সেই নাম্বারে কল ব্যাক করে। তুমি এখন আমাকে ফোন করছো? আমি তো তোমাকে সেই 1 ঘন্টা ধরে কলের ওপর কল করেই যাচ্ছি। আমাকে পাত্তা দেওয়ার নামটুকুও তো নেই। তুমি জানো আমার কত টেনশন হচ্ছিল? আজকে ডিউটি থেকে ফেরার পথে ভাবলাম তোমার সঙ্গে দেখা করে চায়ের দোকানে বসে 1 কাপ চা খাবো, কিন্তু তার হলো কই। আসলে আমি মায়ের সঙ্গে একটু বাজারে বেরিয়েছিলাম, আর ফোনটাও নিয়ে যেতে ভুলে গিয়েছিলাম। এখন বাড়ি এসে দেখছি তুমি ফোন করেছো। ঠিক আছে, কোনো ব্যাপার নয়। তুমি আমার সঙ্গে কালকে দেখা করে নিও। আকাশ আর অন্তরার কথা শুনে কিছু বলে না। আসলে আকাশ, তন্ময় এবং অন্তরা একই কলেজে পড়াশোনা করে, কিন্তু আর্থিক অনটনের কারণে আকাশ পড়াশোনার পাশাপাশি একটা ডেলিভারি বয়ের কাজ করে। আকাশ গরিব হলেও পড়াশোনাতে খুবই ভালো ছিল। এমনকি আকাশ পড়াশোনার জন্য লোন নেয়, তাই সেই লোন শোধ করতে গিয়ে তাকে পার্ট টাইম জব করতে হয়। দেখতে দেখতে এভাবে 2-1 দিন কেটে যায়। একদিন রাত্রিবেলা তন্ময় অন্তরাকে ফোন করে বলে, হ্যালো অন্তরা, কালকে আমি ব্লু মুন রেস্টুরেন্টে আমাদের জন্য একটা ভিআইপি টেবিল বুক করেছি। তুমি কিন্তু সন্ধ্যা 6টার আগে রেডি হয়ে যাবে। আর হ্যাঁ, আমি তোমাকে কালকে ডেটিং এ একটা রেড কালারের ড্রেস আর হিলস পাঠাবো, কেমন? ও মাই গড, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, আমি তোমার পছন্দের ড্রেস পরেই কালকে ডেটে যাব, ওকে? এই শুনে তন্ময় খুবই খুশি হয়। পরের দিন তন্ময় একটা কালো রঙের BMW নিয়ে অন্তরাকে তার বাড়ি থেকে পিক আপ করে। এদিকে আকাশ চায়ের দোকানে অন্তরার জন্য অপেক্ষা করতেই থাকে। অন্তরে এবং আকাশ বেশিরভাগ সময় চায়ের দোকানেই দেখা করত, তাই চায়ের দোকানে বসা প্রত্যেকটি লোকজনই অন্তরে এবং আকাশকে খুব ভালোভাবেই চিনত। কি হলো বাবু, তোমার গার্লফ্রেন্ড কদিন ধরে আসছে না দেখছি? কি ব্যাপার হলো বলো তো? দেখো আবার অন্য পাখি জুটিয়ে নিল কিনা। আজকালকার মেয়েদের তো আবার কোনো বিশ্বাস নেই। আর আজকেই তো তোমার গার্লফ্রেন্ডকে অন্য কার গাড়িতে করে যেতে দেখলাম। এই কাকু, তুমি থামো তো, একদম বাজে কথা বলবে না। অন্তরা ঠিকই আসবে। আমি অন্তরার সাথে দেখা না করলে অন্তরা তো ভীষণ রেগে যায়। আর তুমি বলছো অন্তরা আমাকে ছেড়ে অন্য কাউকে চটাবে? এটা আমি বিশ্বাসই করতে পারবো না। অনেকক্ষণ কেটে যাওয়ার পরও অন্তরা চায়ের দোকানে আসে না, যার ফলে আকাশের খুব মন খারাপ করে। কারণ 5-6 দিন ধরে অন্তরার সঙ্গে তার দেখা হয় না। তার উপর অন্তরাকে ফোন করলে অন্তরা বারবার ফোন কেটে দেয়, কারণ অন্তরা তখন তার দ্বিতীয় বয়ফ্রেন্ড আকাশের সাথে ভীষণই ব্যস্ত থাকে। অনেকক্ষণ অপেক্ষা করার পর আকাশ শেষ পর্যন্ত অন্তরার বাড়িতে যায়। অন্তরার বাড়িতেও আকাশকে সবাই খুব ভালো মতোই চেনে। কাকিমা, বলছি অন্তরা কোথায় গেছে? অন্তরাকে তো বেশ কয়েকদিন ধরে ফোন করছি, কিন্তু অন্তরা কিছুতেই ফোন ধরছে না, আমার সাথে দেখাও করছে না। কি ব্যাপার বলুন তো? অন্তরা তো কলেজ আর টিউশন ছেড়ে কোথাও যায় না। আমি টিউশনেও খোঁজ নিয়েছি, অন্তরা তো টিউশনেও যাচ্ছে না। অন্তরা, ও তো ওর একটা বন্ধুর সঙ্গে ডিনার করতে গেছে। কোথায় গেছে সেটা আমাকে বলেনি। বলল যে বাড়ি ফিরতে একটু রাত হতে পারে। কেন, তোমার সঙ্গে যায়নি? আমি তো ভেবেছিলাম হয়তো তোমার সঙ্গেই গেছে। এমন কথা শুনে আকাশ কিছুই বুঝতে পারে না। আকাশ চুপচাপ মন খারাপ করে অন্তরার বাড়ি থেকে বাইরে বেরিয়ে আসে। ঠিক এমন সময় আকাশের ম্যানেজার আকাশকে ফোন করে বলে,
এই যে রোমিও, দিব্যি তো গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে যাবে বলে শিফট অফ নিচ্ছ, তাহলে এই মাসে স্যালারিটা তোমার গার্লফ্রেন্ডকেই দিতে বলো। এইরকম চলতে থাকলে তোমাকে আর আমরা কাজে নিতে পারবো না, বুঝেছো? না না স্যার, এরকম বলবেন না, আমি এক্ষুনি আসছি। আপনি তো জানেন এই কয়েকটা দিন আমার কি অবস্থা হয়েছে। তবে আপনি কোনো চিন্তা করবেন না স্যার, আমি 10 মিনিটের মধ্যেই আসছি। ম্যানেজারের কাছে বকা শুনে আকাশ মনের দুঃখে তাড়াতাড়ি ডিউটিতে ফিরে যায়। অন্যদিকে তন্ময় এবং অন্তরা দিব্যি ডিনার করতে থাকে। অন্তরা পরের দিন যখন আকাশের সাথে দেখা করে তখন আকাশ ভীষণই রেগে থাকে। কালকে তোমাকে কতবার ফোন করেছি, এমনকি তোমার বাড়িতেও গেছি, কিন্তু তুমি কোথায় যাও না যাও, কি করো না করো, একটা প্রশ্নেরও তো উত্তর দাওনি। কালকে তুমি কার সাথে ডিনার করতে গিয়েছিলে? আর বলো না, আমার বন্ধুরা আগের দিন এত জোর করছিল, আমি বাধ্য হয়ে ওদের সঙ্গে ডিনার করতে গেলাম। বান্ধবীদের সাথে গল্প করতে করতে আমার খেয়ালই হয়নি কখন আমি ফোনটা সাইলেন্ট করে ফেলেছিলাম। তাই তো আজকে তোমার সঙ্গে দেখা করতে এলাম, বলো। এমন সময় আকাশ অন্তরার সঙ্গে কথা বলতে বলতে খেয়াল করে অন্তরার গলায় একটা সুন্দর নেকলেস এবং হাতে একটা আংটি ও ব্রেসলেট আছে। সেই জুয়েলারিগুলো দেখেই বোঝা যায় সেগুলো ডায়মন্ডের। তার উপর অন্তরার হাতে অরেঞ্জ কালারের ব্র্যান্ড নিউ আইফোনের মডেল দেখে আকাশের এবার একটু যেন সন্দেহ হয়, কারণ অন্তরা মধ্যবিত্ত ঘরের মেয়ে, তাই তার পক্ষে এত এক্সপেন্সিভ জিনিসপত্র একসঙ্গে কেনা মোটেই সম্ভব নয়। অন্তরা, তুমি একটা সত্যি কথা বলো তো, তুমি আমাকে ছাড়া অন্য কাউকে পছন্দ করো না তো? মানে তোমার জীবনে আমি ছাড়া কেউ নেই তো? আমি জানি আমি গরিব, আমার কাছে বেশি টাকা নেই, আমি তোমাকে কোনোদিন কোনো গিফটও দিতে পারিনি। তুমি আমাকে একটু সময় দাও। কলেজ পাস করার পর আমি অনেকগুলো কোম্পানিতে ইন্টারভিউ দিয়ে রেখেছি, ঠিক কোনো না কোনো একটা চাকরি আমার হয়ে যাবে। আরে না গো, তোমাকে ছেড়ে আমি কোথায় যাব? যাই হোক, আমি যে তোমাকে সেলফ স্টাডি নোটগুলো আনতে বলেছিলাম তুমি এনেছো? কালকে আমার টিউশনে যাওয়া হয়নি। তুমি অবশ্য জিনিয়াস মানুষ, তোমার টিউশনে যাওয়াও লাগে না, তাই তো? হ্যাঁ নিশ্চয়ই, তুমি বলবে আর আমি আনবো না এটা কখনো হতে পারে? তোমাকে এই নোটসগুলো ছাড়া তো আমি কিছু দিতেও পারি না। উফ, ইটস ওকে। তুমি যে আমার সাথে আছো এটাই অনেক। মানুষের মনটাই তো আসল, কে কি দিল সেটা তো অনেক পরের কথা। তোমার কাছে টাকা থাকলে তুমিও আমাকে অনেক কিছু গিফট দিতে পারতে, কিন্তু আমি এসব নিয়ে কিছু মনে করি না আকাশ। দেখতে দেখতে এভাবে আরো কিছুদিন কেটে যায়, কিন্তু একদিকে তন্ময় প্রায় প্রত্যেক দিনই অন্তরার সঙ্গে ডেটে যায়, তাকে নিয়ে শপিং করতে যায়। কোনোদিনও তারা আবার রেস্টুরেন্টে খেতে যায়, আবার ক্লাবেও যায়। এভাবে ধীরে ধীরে অন্তরা আকাশের সঙ্গে কথা বলা কমিয়ে দেয়। সে মাঝে মধ্যে শুধু আকাশের সঙ্গে দেখা করে এবং আকাশের কাছ থেকে সমস্ত নোটসগুলো নিয়ে নেয়। একদিন আকাশ অন্তরাকে ফোন করে বলে, অন্তরা, আজকে আমরা সিনেমা দেখতে যাবো, ঠিক আছে? আর হ্যাঁ, আজকে কিন্তু একটা ক্যাফেতে আমরা ডিনারও করব। আমি কখনো তোমার সঙ্গে কোনো ক্যাফেতে বসে ডিনার করিনি, আজকে ফার্স্ট টাইম, তাই আমার খুব আনন্দ হচ্ছে। এই শুনে অন্তরা রাজি হয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই তারা সিনেমা দেখতে চলে যায়, কিন্তু এমন সময় তন্ময় বারে বারে অন্তরাকে ফোন করতে থাকে। অন্তরা আকাশের সামনে তন্ময়ের ফোন রিসিভ করতে পারে না, তাই সে একটু সাইডে গিয়ে ফোন রিসিভ করে বলে, কি হয়েছে, বারবার আমাকে ফোন করছো কেন? আসলে আমি একটু ব্যস্ত আছি, তোমাকে পরে ফোন করি। একদমই না, তোমার কিসের এত ব্যস্ততা? আমার বাবা আজকে বলছিল তোমার জন্য গোল্ডের জুয়েলারি দেখতে যাবে, তাই তোমাকেও নিয়ে যেতে চাইছিল, আর তুমি যেতে চাইছো না। দেখো, তুমি নাহলে কিন্তু খুব প্রবলেম হয়ে যাবে। তুমি প্লিজ এক্ষুনি আসার চেষ্টা করো। কি হলো অন্তরা, এখনই তো শো স্টার্ট হবে, চলো। তুমি কার সাথে কথা বলছো? দেখো, বেশি লেট করো না কিন্তু, আমি সিনেমার একটা সিনেমা মিস করতে চাই না। আকাশকে দেখে অন্তরা তাড়াতাড়ি ফোন কেটে দেয়। না, কারোর সাথে নয়, তুমি যাও, আমি আসছি। আসলে আমার পেটটা একটু খারাপ হয়েছে তো, তাই আমি ওয়াশরুমে যাচ্ছি। তুমি গিয়ে সিনেমাটা দেখতে থাকো, আমি 15 মিনিটের মধ্যে আসছি। এই বলে অন্তরা সেখান থেকে কেটে পড়ে। অন্যদিকে আকাশ একা একা সিনেমা দেখতে থাকে। অনেকক্ষণ কেটে যায়, সিনেমাও প্রায় শেষ হয়ে আসে, কিন্তু অন্তরা আর সিনেমা হলে ঢোকে না। আকাশ বাইরে বেরিয়ে ওয়াশরুমে গিয়েও অন্তরাকে কোথাও খুঁজে পায় না। এই কি, আজকে আমি এত কষ্ট করে অন্তরার সঙ্গে সিনেমা দেখার জন্য টাকাটা জমালাম, এদিকে অন্তরার সাথে আমার সিনেমাই দেখা হলো না। আমার তো মনে হচ্ছে কোথাও একটা গন্ডগোল আছে। অন্তরা আমার পিঠ পিছনে লুকিয়ে লুকিয়ে নিশ্চয়ই কিছু করছে। এই বলে আকাশ মনের দুঃখে সিনেমা হল থেকে বাইরে বেরিয়ে রাস্তা দিয়ে হাঁটতে শুরু করে। অন্যদিকে অন্তরা ততক্ষণে তন্ময়ের কাছে পৌঁছে যায়। তারা দুজনে যখন জুয়েলারি শপিং করে শপিং মল থেকে বাইরে বেরোতে যাবে, তখনই তাদের আকাশের সঙ্গে দেখা হয়। আকাশ তন্ময়ের সঙ্গে অন্তরাকে দেখে ভীষণই রেগে যায়। ও, তুমি তাহলে এখন এই ফেল করা ছেলেটার সঙ্গে ঘুরে বেড়াচ্ছ? ছি অন্তরা, ছি, আমি তোমাকে কত ভালো ভেবেছিলাম, শেষমেশ তুমি কিনা আমাকে এইভাবে ধোকা দিলে। ও হ্যাঁ, তার মানে এতদিন আমার নোটসগুলোর জন্য আমার সঙ্গে ভালোবাসা নাটক করছিলে, তাই তো? এই ফেল করেছিলে কাকে বলছিস রে? আমার টাকা আছে বুঝলি, এতদিন তো গার্লফ্রেন্ডকে একটা টাকারও জিনিস দিতে পারিসনি, আর আমি দেখ আমার গার্লফ্রেন্ডকে ডায়মন্ডের জুয়েলারি গিফট করছি। অন্তরা, তোমাকে আমি তো আগেই বলেছিলাম আকাশকে ছেড়ে দাও, ভালোবাসা দিয়ে পেট ভরে না, বুঝেছো? আর এই গরিবদের কাছে তোমাকে মোটেই মানাই না। অন্তরা সঙ্গে সঙ্গে রেগে গিয়ে তন্ময়ের গালে একটা জোরে থাপ্পড় মারে। অন্তরার ব্যবহারে তন্ময়ের বাবা দীপঙ্কর বাবু এবং আকাশ দুজনেই খুবই অবাক হয়।
তন্ময়, আমি তোমার কথায় রাজি হয়েছি মানে এই নয় যে তুমি আকাশকে যা ইচ্ছে তাই বলে যাবে। ভুলে যেও না, আকাশের জন্যই কিন্তু আমি এই সমস্ত কিছু করছি। তুমি আমার সামনে আকাশকে অপমান করবে আর আমি চুপ করে থাকবো, এটা তুমি আশা করলে কিভাবে? আমার জন্য মানে? এসব তুমি কি বলছো অন্তরা? মানে তন্ময় কিছুদিন আগে আমাকে ফোন করে বলে আমাকে নাকি ওর বাবার সামনে গার্লফ্রেন্ড সাজার অ্যাক্টিং করতে হবে, ওর সাথে ডেটে যেতে হবে, যাতে তন্ময়ের বাবা বিশ্বাস করে যে আমি আসলে তন্ময়ের গার্লফ্রেন্ড। তার বদলে তন্ময় তোমার স্টুডেন্ট লোন সব শোধ করে দেবে। তাছাড়া তন্ময় আমাকে তোমার থেকে নোটস নিতে বলেছিল, কিন্তু পরে আমি বুঝতে পারলাম তন্ময় আসলে আমাকে লোভ দেখানোর চেষ্টা করছে যাতে আমি তোমাকে সত্যি সত্যি ছেড়ে ওকে বিয়ে করে নিই। কিন্তু আমি তন্ময়কে নয়, আমি শুধু তোমাকে পছন্দ করি আকাশ। আর আমি শুধুমাত্র তোমার ভালোর কথা ভেবে তন্ময়ের সঙ্গে নাটক করেছি, আর তন্ময় সেই সুযোগের অপব্যবহার করার চেষ্টা করেছে। এই বলে অন্তরা তখনই তার গলার নেকলেস, ব্রেসলেট, আংটি ইত্যাদি তন্ময়ের মুখে ছুঁড়ে মারি। টাকা থেকেও তোর কি লাভ হলো? আমার গার্লফ্রেন্ড সেই আমারই থাকলো, আমার না এখন তোর জন্য কষ্ট হচ্ছে। তোর বাবা নিশ্চয়ই জানে না যে তুই এক্সামগুলোতে ফেল মেরেছিস। আর যাই হোক, আবার পরের বছর সাপ্লিগুলো ক্লিয়ার করিস, কেমন? তোর ছাড়া ছেলে, তুই ফেল করেছিস? আমার ছেলে হয়ে তুই কিনা আমার নামটা ডোবালি। চল আজকে বাড়ি, তোর হচ্ছে। এই বলে দীপঙ্কর বাবু তার ছেলেকে নিয়ে বাড়িতে চলে যায়। কিছুদিন বাদে আকাশ একটা এমএনসিতে ভালো চাকরি পেয়ে যায়। 2-1 মাসের মধ্যে আকাশ এবং অন্তরা বিয়ে করে হাসি খুশি সংসার করতে থাকে। তুহিন তার বড় দিদি পাপিয়া এবং ছোট বোন রিঙ্কির সঙ্গে বাস করত। কয়েক বছর আগেই তাদের বাবা মা মারা যায়। তারপর থেকে তুহিন জমিতে চাষ করে তাদের সংসার চালাতো এবং তার বড় দিদি পাপিয়া বাড়ির সমস্ত কাজকর্ম করার সঙ্গে সঙ্গে তাদের আর্থিক সম্বল বলতে ছিল ছোট্ট একটা চাষের জমি। মাঝে মধ্যে প্রাকৃতিক কারণে চাষের জমির ক্ষয়ক্ষতি হলে তাদের ইনকামের পথও বন্ধ হয়ে যেত। দারিদ্রতা সবসময় তাদের জীবনের সঙ্গী হয়েই থাকতো। একদিন তাদের বাড়িতে এক প্রতিবেশী বুলটি কাকিমা এসে বলে, কিরে, তোর দিদির জন্য কোনো বিয়ের সম্বন্ধ এলো? তোর দিদির তো বিয়ের বয়স হয়ে গেছে, ওর বিয়ে দিবি তো নাকি এভাবেই ঘরে বসিয়ে রাখবি? না কাকিমা, সম্বন্ধ কিভাবে আসবে বলো? তোমরা কোনো ভালো ছেলের সন্ধান দেবে, তারপরই তো বিয়ের কথা হবে, তাই না? ওরে বাবা, আমি তো এমনিই জিজ্ঞাসা করলাম। তুই তো দেখছি আমার উপরেই দায়িত্ব চাপিয়ে দিচ্ছিস। ঠিক আছে, আমার নজরে কেউ থাকলে তোকে বলবো। তুহিন তার দিদির বিয়ে নিয়ে যত বেশি চিন্তা করতো না, তার চেয়ে বেশি তাদের পাড়া প্রতিবেশী যেন বেশি চিন্তা করত। সব সময় তুহিনকে কেউ না কেউ তার দিদির বিয়ে দেওয়ার কথা বলতেই থাকতো। তুহিনের ছোট বোন রিঙ্কি ছোটবেলা থেকেই একটা বোকা ভাড়ে অল্প অল্প করে টাকা জমাতো। সে ভাবতো যে তার এই জমানো টাকাই তাকে একদিন বড়লোক করে তুলবে। দাদা, আমাকে 10 টাকা দাও না, কতদিন হয়ে গেল ভান্ডারে একটাও টাকা ফেলা হয়নি। তুই এক কাজ কর, তোর ভান্ডারটাই ভেঙে ফেল। এতদিনে হয়তো কোটি কোটি টাকা জমে গেছে, এবার ওই টাকা দিয়ে একটা মহল কিনে ফেল। দিদি দেখো না, দাদা আমাকে নিয়ে মজা করছে। 10 টাকা চাইছি দিচ্ছে না, আর শুধু বেশি বেশি কথা বলছে। কেন রে ভাই, তুই সব সময় রিঙ্কির পেছনে লাগিস কেন? একে বিরক্ত করিস না। একে বিরক্ত করবো না তো কাকে বিরক্ত করবো দিদি? আমার যে খুব ভালো লাগে একে ডাকাতে। এভাবেই তুহিন তার দিদি এবং বোনকে খুশি রাখার চেষ্টা করত, কিন্তু মনে মনে তুহিন সবসময় তার দিদির বিয়ে নিয়ে চিন্তা করত। তাদের বাবা যখন মারা যায় তখন মাত্র 50,000 টাকা রেখে গিয়েছিল। তুহিন অনেক পরিশ্রম করে ঘর সংসার চালানোর পরও অল্প অল্প করে তার দিদির বিয়ের জন্য টাকা জমাতো। একদিন তাদের এক প্রতিবেশী পাপিয়ার জন্য একটা ভালো সম্বন্ধের কথা বলে। পরের দিন ছেলের বাবা মা পাপিয়াকে দেখতে আসে। দেখো বাবা, তোমার দিদিকে আমাদের পছন্দ হয়েছে, এবার তাহলে লেনদেনের ব্যাপারটা বলে নি। এটা শুনে তুহিন খুব ভয় পেয়ে যায়, কারণ সে ভেবেছিল তাদের ঘরের অবস্থার কথা জেনে তারা হয়তো যৌতুক চাইবে না। হ্যাঁ বলুন কাকিমা। দেখো বাবা, আমার ছেলে কিন্তু খুব শিক্ষিত। ওর ইচ্ছা আছে শহরে গিয়ে চাকরি করার, চেষ্টাও করছে, চাকরি পেয়েও যাবে খুব তাড়াতাড়ি। কিন্তু তোমার দিদি তো অত বেশি পড়াশোনা জানে না। যাই হোক, তোমাদের বাবা মা নেই, সেই জন্য আমি কম করেই বলছি। বিয়েতে কিন্তু 300 জন বরযাত্রী আসবে, তাদের খাতির যত্ন খুব ভালো হওয়া চাই। আর হ্যাঁ, আমাদের কিন্তু 50,000 টাকা ক্যাশ লাগবে। 50,000? বড্ড বেশি হয়ে গেল না এটা? আচ্ছা, অসুবিধা নেই, আমাকে কিন্তু সময় দিতে হবে। বিয়েটা তাহলে পরের বছরে ফেলুন। না না, আমরা অতদিন অপেক্ষা করতে পারবো না।
পরের বছর কি? আমরা তো পরের মাসেই আমাদের ছেলের বিয়ে দিতে চাই। আসলে দেখতেই তো পাচ্ছ তোমার কাকিমার শরীর খারাপ। আমরা এমন একটা মেয়ে চাই যে আমাদের ঘর সংসারের সব দায়িত্ব সামলাতে পারবে। এত কম সময়ে এত কিছু? আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করছি। তুহিনের সঙ্গে পাকাপোক্ত কথা বলে ছেলের বাবা মা সেখান থেকে চলে যায়। তুহিন, কি দরকার ছিল ওদের হ্যাঁ বলার? আমাদের ঘরের অবস্থা কি ওরা জানে না? আমরা এখন 50,000 টাকা ক্যাশ কোথায় পাবো? তার উপর 300 জন বরযাত্রী, ভাবা যায়? চিন্তা করিস না দিদি, আমার উপর ভরসা রাখ, আমি সব ম্যানেজ করে নেব। হ্যাঁ দিদি, তুমি চিন্তা করো না। তোমার বিয়ের জন্য আমি তো আমার লক্ষ্মী ভান্ডারও ভেঙে দেব। ওই টাকা দিয়ে আমরা নতুন নতুন জামা কাপড় কিনবো আর বিয়েতে ভালো ভালো খাবারও রান্না করব। ধ্যাৎ পাগলি, তোর ভালো খাওয়া পড়ার চক্করে তো ঘরে একটাও টাকা থাকবে না। না না তুহিন, তুই ওদের বারণ করে দে, বলে দে আমাদের পক্ষে এত কিছু করা সম্ভব নয়। না দিদি, এতদিন পরে একটা সম্বন্ধ এসেছে, যখন এত দূর কথা এগিয়ে গেছে তখন হতে দে না, দেখা যাক না কি হয়। তোর বিয়ে সময় মতো না দিলে সবাই কি বলবে যে কেমন ভাই রে বাবা, নিজের বোনদের বিয়ে না দিয়ে বাড়িতে বসিয়ে রেখেছে। তুই তো সবই জানিস, বল। তুহিন বিয়েতে রাজি হওয়ার পর থেকে তার মাথায় শুধু 50,000 টাকা ক্যাশের কথাই ঘুরছিল। তার সঞ্চিত অর্থ এবং বাবার রেখে যাওয়া টাকা সব মিলিয়ে তার কাছে 70,000 টাকা ছিল। সে ভেবে পাচ্ছিল না যে এই টাকা দিয়ে সে তার দিদিকে সোনা গহনা কিভাবে তৈরি করে দেবে, কিভাবে 300 বরযাত্রী খাওয়াবে, আর কিভাবেই বা 50,000 টাকা সে যৌতুক দেবে। তুহিন কোনো উপায় না পেয়ে তার বন্ধুদের কাছে সাহায্য চাইতে যায়। আমারও তো বাড়ির অবস্থা ভালো নেই ভাই, তুই তো জানিস সবই। তোর মতোই অবস্থা আমার, শুধু পার্থক্য একটাই, আমার কোনো দিদি বা বোন না থাকায় আমার মাথায় কোনো টেনশন নেই। আমি খুব বেশি হলে এদিক ওদিক করে 5,000 টাকার মতো জোগাড় করতে পারবো রে ভাই। ঠিক আছে ভাই, তুই তাই দে, এই সময় যা পাবো সেটাই কাজে লাগাতে হবে। তুহিন তার সব বন্ধুদের কাছে বলে বলে সব মিলিয়ে এদিক ওদিক থেকে মাত্র 10,000 টাকা জোগাড় করতে পেরেছিল। বিয়ে যেহেতু পরের মাসেই ছিল, তাই তুহিনের চিন্তা যেন দিনের পর দিন বেড়েই চলেছিল। সে অনেক পরিশ্রম করতে থাকে। রিঙ্কি তার দাদাকে টেনশন করতে দেখে তার লক্ষ্মী ভান্ডারটি ভেঙে দেয়। হে উপরওয়ালা, আমি তো সেই ছোটবেলা থেকে টাকা জমাচ্ছি, মাত্র 7,000 টাকা জমেছে। আরে বাহ রিঙ্কি, তুই তো 1 টাকা 2 টাকা করে অনেক টাকা জমিয়ে ফেলেছিস। এত টাকা তো আমার কাছেও নেই। দিদি, এই টাকাগুলো আমি দাদাকে দিয়ে দেব, দাদার কিছুটা চিন্তা কমবে। এই টাকা দিয়ে তোমার আর তোমার বরের জামা কাপড় কিনে দিতে বলবো। তুহিনের কাছে কোনো উপায় না থাকায় সে তার ছোট বোনের কাছ থেকেও 7,000 টাকা নিয়ে নেয়। পরের দিন সে বিয়ের কেনাকাটা করতে মার্কেটে যায়, কিন্তু সব জিনিসের দাম অনেক বেশি হওয়ায় সে খুব চিন্তায় পড়ে যাচ্ছিল। তাই সে মার্কেট ঘুরে ঘুরে সবচেয়ে কম টাকায় জিনিস পাওয়া যাবে এমন দোকানের সন্ধান করছিল। তখন হঠাৎ করে সে দেখে যে একটা বৃদ্ধ লোক অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছে। আরে আরে কাকু, কি হয়েছে আপনার? উঠুন উঠুন, কথা বলুন। তুহিন তাড়াতাড়ি করে বৃদ্ধ লোকটিকে হসপিটালে নিয়ে যায়। এনার এখনই অপারেশন করতে হবে, না হলে এনাকে বাঁচানো সম্ভব হবে না। অপারেশনের জন্য এখনই 70,000 টাকা রিসেপশনে জমা করতে হবে। এটা শোনার পর তুহিনের সবকিছু ছেড়ে সেখান থেকে চলে যাওয়ার ইচ্ছা করছিল, কিন্তু সে বাড়িতে গিয়েও নিজেকে আটকে রাখতে পারে না। সে তার দিদির বিয়ের জন্য জমানো টাকা নিয়ে সে হসপিটালে জমা দেয়। রাত্রিবেলা বৃদ্ধ লোকটির জ্ঞান ফিরলে, বাবা, তুমি তো আমার অনেক উপকার করেছো। ঠিক সময় এখানে না নিয়ে এলে আমি হয়তো মারাই যেতাম। আমার বাড়ি সোনপুর গ্রামে, আমার নাম মদন সিং, আমি ওই গ্রামের জমিদার। তুমি আমার বাড়িতে আমার ছেলে আর বউকে একটু জানিয়ে দিও। সোনপুর গ্রামে বাড়ি আপনার? আমার বাড়ি তো তেঁতুলতলা গ্রামে। আপনাদের গ্রামের উপর দিয়েই আমাকে বাড়ি ফিরতে হবে, আমি নিশ্চয়ই জানিয়ে দেব। তুহিন বাড়িতে ফিরে আসার সময় মদন বাবুর স্ত্রী এবং ছেলেকে সবকিছু জানিয়ে দেয়। কি রে তুহিন, তুই সারাদিন কোথায় ছিলি ভাই? এত রাতে বাড়ি এলি, আমরা তো খুব চিন্তা করছিলাম। খুব খিদে পেয়েছে দিদি, সারাদিন কিচ্ছু খাওয়া হয়নি। আগে খেতে দে, তারপর সব বলছি। তুহিন হাত মুখ ধুয়ে এসে খেতে খেতে তার দিদিকে সব কথা বলে। তুই খুব ভালো করেছিস ভাই, কারোর প্রাণ বাঁচানো আমার বিয়ের থেকে অনেক বেশি জরুরি। তাছাড়া উপরওয়ালা কি চাই সেটা তো তিনিই জানেন। দাদা, তুমি তো সব টাকা খরচ করে ফেলেছো, তাহলে এবার দিদির বিয়ে কি করে দেবে? আমি কিছু জানি না রে রিঙ্কি, দেখছি কি করা যায়। কালকে একবার হসপিটালে গিয়ে কথা বলবো ওদের সাথে।
পরের দিন সকালে তুহিন হসপিটালে গিয়ে দেখে যে মদন বাবুর স্ত্রী কমলা দেবী মদন বাবুর পাশে বসে কথা বলছে। তুহিনকে দেখে কমলা দেবী বলে, বাবা, তোমাকে যে কিভাবে ধন্যবাদ জানাবো আমি বুঝতে পারছি না। তুমি সত্যি না থাকলে কি যে হতো। না না কাকিমা, কাকু আমার বাবার মতো, এনাকে হসপিটালে নিয়ে আসা আমার কর্তব্য ছিল। বাবা, শুধু সেটা ব্যাপার নয়, তুমি আমার অপারেশনের জন্য 70,000 টাকা দিয়েছো। ডাক্তারবাবু আমাদের সব বলেছেন। আমি সুস্থ হয়ে বাড়ি ফিরলেই তোমার টাকা তোমাকে ফিরিয়ে দেবো বাবা। তুহিন আর কিছু বলতে পারে না। সে বাড়ি ফিরে আসে। পাপিয়ার বিয়ের আর মাত্র 2 সপ্তাহ বাকি ছিল। তুহিন কি করবে কিছুই বুঝতে পারছিল না। দেখতে দেখতে আরো 1 সপ্তাহ কেটে যায়। একদিন মালতী দেবী তুহিনের সঙ্গে দেখা করতে আসে। দেখো বাবা, সবাই বলে ছেলের বিয়েতে খরচ নেই। এটা একদম ভুল কথা। ছেলের বিয়ের আয়োজনের জন্য আমাদের এখন ওই 50,000 টাকাটা লাগবে, তাই ওটাই নিতে এলাম আর কি। 50,000 টাকা এখন? আপনারা তো বলেছিলেন বিয়ের পর নেবেন। এখন তো আমার কাছে কোনো টাকা নেই। টাকা নেই মানে? আর মাত্র 1 সপ্তাহ পরে তোমার দিদির বিয়ে, আর তুমি বলছো তোমার কাছে টাকা নেই? ইয়ার কি পেয়েছো নাকি? না কাকিমা, আসলে আমার কাছে টাকা ছিল। আমি একটা অসুস্থ লোককে সুস্থ করার জন্য টাকাটা দিয়ে দিয়েছি। আমাকে কয়েক মাস সময় দিন, আমি আপনার টাকা জোগাড় করে দিয়ে আসবো। এই, তুমি কি আমাদের বোকা ভেবেছো নাকি? শুধু শুধু তোমার দিদিকে আমাদের ঘাড়ে ফ্রিতে চাপিয়ে দেওয়ার ধান্দা, তাই না? পকেটে একটা টাকা নেই আর দিদির বিয়ে দেবে? আমি এই বিয়েটা ভেঙে দিলাম। আমার ছেলের বিয়ে আমি এই ঘরে দেব না। এইভাবে মালতী দেবী বিয়ে ভেঙে দিয়ে সেখান থেকে চলে যায়। দরজার বাইরে থেকে মদন বাবু তার স্ত্রী এবং ছেলে সবটাই দেখছিল। বাবা তুহিন, কেমন আছো? এ কি আপনারা এখানে? ক্ষমা করবেন, আমি খুব কঠিন পরিস্থিতিতে আছি। আপনাদের আপ্যায়ন করার মতো ক্ষমতা আমার নেই। আমার দিদির এইমাত্র বিয়ে ভেঙে গেছে। আমরা সব শুনেছি বাবা। বিয়েটা কেন ভেঙেছে সেটাও জানি। তোমার দিদির বিয়ের টাকা তুমি আমার অপারেশনের জন্য দিয়েছো। তুমি সত্যিই খুব দয়ালু আর ভালো মনের মানুষ। তোমার মতো ছেলে আমি আগে কখনো দেখিনি। তুমি চিন্তা করো না তুহিন, তোমার দিদির বিয়ে ভেঙে গেছে ভালোই হয়েছে। ওরা খুব লোভী মানুষ, তোমার দিদির যোগ্য নয় ওরা। তুমি চিন্তা করো না, তোমার দিদির বিয়ে যেই দিন হওয়ার কথা সেই দিনই হবে, শুধু পাত্র পাল্টে যাবে। মানে আপনারা কি বলছেন? আমি কিছুই তো বুঝতে পারছি না। এই যে আমার ছেলে রাহুলের সঙ্গে আমরা তোমার দিদির বিয়ে দিতে চাই। আমার ছেলে কি পছন্দ তো? দেখো তো বাবা, এই বাড়ির মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে হলে আমরা খুবই খুশি হব। তুহিন এই কথাটা শুনে খুবই খুশি হয়। রাহুল তার বাবা মায়ের কথায় কোনো রকমের আপত্তি করে না। তারা তুহিনের 70,000 টাকা ফিরিয়ে দেয় এবং বিয়ের কথা ফাইনাল করে বাড়ি চলে যায়। তুহিন খুশি মনে তার দিদির বিয়ের আয়োজন করতে থাকে। পরের সপ্তাহে ঠিক সেই দিনেই পাপিয়ার সঙ্গে রাহুলের বিয়ে হয়। বিয়ের পর পাপিয়া তার ভাই ও বোনকে অত্যন্ত দুঃখের সঙ্গে বিদায় জানিয়ে শ্বশুর বাড়িতে চলে যায়। পাপিয়া রাহুলের সঙ্গে হাসি খুশি সংসার করতে থাকে। মদন বাবু তুহিনকে আর্থিক সাহায্য করে একটা ব্যবসার পথ খুলে দেয়। তুহিন ব্যবসা করে তার ছোট বোনের বিয়ের জন্য টাকা জমাতে শুরু করে।